বারান্দায় অসহায়ের মতো ঝুলছে কায়াসা। সে না উপরে যেতে পারছে আর না নিচে নামতে পারছে। উপরে গেলে আদ্রিক নামের রাক্ষসটা তাকে খেয়ে ফেলবে, আর নিচে নেমেও কোনো লাভ নেই, কারণ গার্ডরা তাকে এই রাক্ষসপুরী থেকে বের হতে দেবে না, বরং তাকে আদ্রিক রাক্ষসটার কাছে দিয়ে আসবে। কায়াস একবার নিচের দিকে তাকায় তো একবার উপরের দিকে। সে এতক্ষণে এসে বুঝতে পারছে যে এখানে এসে কত বড় ভুল করেছে। এদিকে আদ্রিক নির্লিপ্তভাবে কায়সার দিকে তাকিয়ে আছে। উপরে আসবে নাকি আমি চাদরটা খুলে দেব? না, আসবো না। কি করবেন? ওকে, না আসো। আমার কি, আমার তো শুধু আমার বিছানার চাদরটা চাই। তুমি থাকো, সারাদিন এইভাবেই ব্যাঙের মতো ঝুলে থাকো। আদ্রিক যখনই চাদরের গিঁটটাতে হাত দেবে তখনই কায়সা চিৎকার করে ওঠে। একদম চাদরে হাত দিবেন না, দিলে কিন্তু খারাপ হয়ে যাবে। কি করবে শুনে? কায়সা ভাবতে থাকে সে এখন কি বলবে। সে ভাবতে ভাবতে আদ্রিক বলে, আমি 3 পর্যন্ত কাউন্ট করব। এর মধ্যে যদি তুমি উপরে উঠে না আসো তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। 1, 2। আরে বাবা দাঁড়ান না, এত তাড়াতাড়ি কাউন্ট করছেন কেন? আসছি আমি, দাঁড়ান। কায়াসা চাদরটা ধরে আস্তে আস্তে আবারও উপরে উঠতে থাকে। এভাবে তাকিয়ে না থেকে আমাকে উপরে উঠে আসতে সাহায্য করুন। আদ্রিক বিরক্তকর মুখ নিয়ে কায়াসাকে টেনে উপরে তোলে, কিন্তু কায়াসা ব্যালেন্স রাখতে না পেরে আদ্রিক গায়ের উপর এসে পড়ে। আর কায়াসার হঠাৎ করে গায়ে পড়াতে আদ্রিকও নিজের ব্যালেন্স ঠিক রাখতে পারে না, যার কারণে দুজনেই ধপ করে নিচে পড়ে। কায়াসা ভয়ে চোখ বন্ধ করে আদ্রিকের শার্ট খামচে ধরে। কায়াসার কাজে আদ্রিক কপাল কুঁচকে তার দিকে কিছুক্ষণ তাকিয়ে ধাক্কা দিয়ে কায়াসাকে সরিয়ে দেয়। নিচে পড়ে কায়াসা আবারও চিৎকার করে ওঠে। আব্বু গো, আমি গেলাম গো, গেলাম। হায়, আমার হাত। আব্বু, আমি কোন রাক্ষসের খপ্পরে পড়লাম? আমাকে এখন কে বাঁচাবে? এই ইডিয়েট মেয়ে, চুপ করো বলছে। তবে আদ্রিকের বলায় কোনো কাজ হয় না। কায়াসা তখনও চিৎকার করেই যাচ্ছে। আই সে স্টপ শাউটিং। এবার চিৎকার করে বলে আদ্রিক। আদ্রিক চিৎকার শুনে কায়াসা চুপ হয়ে যায় আর একদম দেয়ালের সাথে মিশে যায়। এই মেয়ে, তোমার মাথা কি খারাপ? তখন এভাবে বিছানার চাদর দিয়ে বারান্দায় ঝুলছিলে, আর এখন চিৎকার করছো? প্লিজ, আমাকে মারবেন না। আমি কিচ্ছু শুনিনি, সত্যি বলছি, আমি কিচ্ছু শুনিনি। কি শোনোনি তুমি? আপনি কিছু জানেন না? কি জানবো আমি? ও কিছু না। সত্যি করে বলো, তুমি কি শুনেছ? কিছু না, কিছু শুনিনি আমি। আমি লাস্ট বার জিজ্ঞেস করছি, কি শুনেছো তুমি? তবুও কায়াসা কিছু বলে না। সে মাথা নাড়িয়ে বোঝায় সে কিছু শোনেনি, কিন্তু আদ্রিক বুঝে গিয়ে কায়াসা নিশ্চয়ই কিছু শুনেছে। আমি কি বলেছি তোমাকে? কি শুনেছ আমাকে বলো, ইডিয়েট মেয়ে। চিৎকার করে বলে আদ্রিক। আদ্রিকের কথা শুনে কেঁপে ওঠে কায়াসা। সে ভয়ে গড়গড় করে সব বলে দেয় যে সে কি শুনেছে। এসব বলতে বলতে সে কান্না করে দেয়। কায়াসার কথা শুনে চোখ বন্ধ করে আদ্রিক কিছু ভাবে, তবে কয়েক সেকেন্ড পর সে চোখ খুলে একটা বাঁকা হাসি দিয়ে কায়াসার দিকে তাকায়। কায়াসা এখনো গুটিসুটি মেরে দেয়ালের সাথে লেগে আছে। তুমি অনেক বেশি কিছু জেনে গেছো বেব, এর শাস্তি তো তোমাকে পেতেই হবে। আমি সত্যি বলছি, আমি ইচ্ছে করে শুনিনি, ভুলে হয়ে গিয়েছে। ভুল যখন করেছো, এর শাস্তি তো তোমাকে পেতেই হবে জান। শাস্তির কথা শুনে কায়াসা ভয়ে আরো কুঁকড়ে যায়। আদ্রিক কায়াসার হাত ধরে তাকে তোলার জন্য, কিন্তু কায়াসা শক্ত হয়ে সেখানে বসে থাকে। আমি যাব না, প্লিজ আমাকে ছেড়ে দিন। আমি কাউকে কিছু বলবো না, সত্যি বলছি, প্লিজ আমাকে ছেড়ে দিন। কায়াসা আরো অনেক কিছু বলে আদ্রিকের কাছে কাকুতি মিনতি করতে থাকে তাকে ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু কায়াসার কোনো কথাই যেন আদ্রিকের কানে ঢুকছে না। সে কায়াসাকে টেনে নিয়ে যেতে থাকে। কায়াসা অনেকবার চেষ্টা করে নিজের হাতটা আদ্রিকের থেকে ছাড়ানোর, কিন্তু আদ্রিক এত শক্ত করে তার হাতটা ধরেছে যে সে ছাড়াতেই পারছে না। আদ্রিক কায়াসাকে একটা রুমের মধ্যে নিয়ে আসে। পুরো রুমটা অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। এই অন্ধকারে হাঁটার সময় কায়াসার মনে হচ্ছে সে এখনই পড়ে যাবে, কিন্তু আদ্রিক নির্লিপ্তভাবে হেঁটেই যাচ্ছে। একসময় আদ্রিক কায়াসার হাত ছেড়ে দেয়, তবে তাকে ছাড়ে না। কায়াকে এক জায়গায় বসিয়ে দেয় আদ্রিক। তারপর কিছু একটা তার এক হাত পরিয়ে দেয়।
অন্ধকারের কারণে কায়াসা দেখতে না পারলেও সে বুঝতে পেরেছে আদ্রিক শিকল দিয়ে তাকে বেঁধে রেখেছে। এটা বুঝতে পেরে কায়াসা আবারও চিৎকার করে বলে ওঠে, এসব আপনি কি করছেন? ছাড়ুন আমাকে, ছেড়ে দিন। আমি আপনার কোনো পার্সোনাল সম্পত্তি নই যে এভাবে শিকল দিয়ে বেঁধে রাখবেন। খুলে দিন আমার হাত। কায়াসা অনেক ছোটাছুটি করে হাতটা ছাড়ানোর জন্য, কিন্তু কোনো লাভই হয় না। কায়াসা চিৎকার করতে থাকে, কিন্তু আদ্রিকের কোনো সাড়া শব্দ নেই। অবশেষে সে বুঝতে পারলো এখন হাজারো চিৎকার করেও কোনো লাভ হবে না। তখন কায়াসা চুপচাপ হয়ে যায়। প্রয়োজনের থেকে বেশি কিছু শুনে ফেলার ফল এটাই। তুমি অনেক বড় ভুল করে ফেলেছ। কায়াসার কানের কাছে কথাটা বলে আদ্রিক। আদ্রিকের কথা শুনে কায়াসার গায়ের লোম দাঁড়িয়ে যায়। আদ্রিক উঠে দাঁড়ায় আর চলে যেতে থাকে। একসময় তার পায়ের শব্দ মিলিয়ে যায়। আদ্রিক চলে যেতে কায়াসা আবারও শিকল থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা করে, তবে এবারও সে ব্যর্থ হয়। অন্ধকারে কায়াসা আশেপাশে হাতড়াতে থাকে যদি কিছু পাওয়া যায় এই আশায়, কিন্তু অনেক চেষ্টা করেও হাতের নাগালে সে কিছুই পায় না। একসময় কায়াসা হাল ছেড়ে দেয় আর ভাবতে থাকে এই রাক্ষসটার সাথে তার কিভাবে দেখা হয়েছে। ফ্ল্যাশব্যাক। অঝোর বৃষ্টিতে রাস্তায় বেগতিকভাবে দৌড়াচ্ছে কায়াসা, আর তার পেছনে দৌড়াচ্ছে কয়েকটা ছেলে। তখন প্রায় অনেকটা রাত হয়ে গেছে, যার কারণে রাস্তা মানুষের আনাগোনা নেই বললেই চলে। আজ কায়াসার বান্ধবী ইতির বাবা মায়ের বিবাহ বার্ষিকী ছিল, তাই কায়াসা তার বাসায় গিয়েছিল। কিন্তু কে জানতো ফিরতে এত রাত হয়ে যাবে। এই ঢাকা শহরে কায়াসার আপন বলতে কেউ নেই। সে 2 বছর আগে এসএসসি পরীক্ষা দিয়ে চট্টগ্রাম থেকে ঢাকায় চলে এসেছিল পড়াশোনা করার জন্য। অর্ধেক রাস্তা পর্যন্ত এসেও যখন কায়াসা কোনো রিক্সা পায় না, তখন সে সিদ্ধান্ত নেয় বাকিটা পথ হেঁটেই যাবে। তাই সামনে এসে রিক্সা পেলেও সে রিক্সা নেয় না। কিন্তু তার এই সিদ্ধান্ত এই যেন তার কাল হয়ে দাঁড়ালো। কয়েকটা মাতাল ছেলে তার পিছনে পড়ে গেল। এখন সেই মাতাল ছেলেগুলো থেকে বাঁচতে কায়াসা প্রাণপণে ছুটছে। দৌড়াতে দৌড়াতে কায়াসা এসে পড়ে একটা গাড়ির সামনে। গাড়ির সাথে ধাক্কা খেয়ে সে নিচে পড়ে যায়। সে হাতেও কিছুটা ব্যথা পায়, তবে কায়াসা সেদিকে অতটা পাত্তা দেয় না, কারণ এখন তার সম্মান বাঁচানোটা সবচেয়ে বেশি জরুরি। কায়াসা নিচ থেকে তাড়াতাড়ি উঠে গাড়িটার দরজার জোরে জোরে নক করে দরজাটা খুলে বলে, গাড়ির ভেতরের লোকটা কিছুই বুঝতে পারছে না, তবে কায়াসার অবস্থা দেখে লোকটা দরজা খুলে দেয়। দরজা খোলার সাথে থেকে কায়াসা ভেতরে ঢুকে পড়ে। প্লিজ তাড়াতাড়ি গাড়িটা স্টার্ট করুন প্লিজ, নয়তো ওই ছেলেগুলো খারাপ কিছু করে ফেলবে প্লিজ। লোকটা একবার কায়াসার দিকে তাকিয়ে গাড়ির স্টার্ট করে। কায়াসা গাড়ির জানালা দিয়ে মাথা বের করে দেখে ছেলেগুলো আসছে কিনা। না, কেউ নেই। এটা দেখে কায়াসা স্বস্তির নিঃশ্বাস নেয়, তবে পরক্ষণে তার মনের মধ্যে আবারও ভয় হতে শুরু করে। কায়াসা ভয়ে ভয়ে তার পাশের লোকটার দিকে তাকায়। সে ভয়ের কারণে একজন অপরিচিত ব্যক্তির কারে ঢুকে গিয়েছে এটা ভাবতে কায়াসা নিজেকে গুটিয়ে নেয়। সে একদম গাড়ির দরজার সাথে চেপে বসে। কায়াসা পুরোই বৃষ্টির পানিতে ভিজে গিয়েছে। গাড়িতে এসিও চালানো, যার কারণে সে ঠান্ডায় কাঁপছে। লোকটা হঠাৎ এসিটা বন্ধ করে দেয় আর কায়াসার দিয়ে টিস্যুর বক্সটা এগিয়ে নেয়। কায়াসা চোখ না তুলে কাঁপা কাঁপা হাতে টিস্যুর বক্সটা নেয়, তবে সে চিন্তা আসে যে সে টিস্যু ব্যবহার করবে কিনা। অবশেষে বক্স থেকে একটা টিস্যু বের করে মুখটা মুছে নেয় সে। তবে যতক্ষণ টিস্যুটা তার মুখের কাছে ছিল সে ততক্ষণ নিঃশ্বাস বন্ধ করেছিল, এই ভয়ে যে যদি টিস্যুতে কিছু মেশানো থাকে। মুখ হাত মুছে কায়াসা টিস্যুর বক্স সাইডে রেখে আবারও নিজে গুটিয়ে নেয়। দৌড়াতে দৌড়াতে সে ক্লান্ত হয়ে গেছে, তাই সিটে মাথা এলিয়ে দেয়। সকালে ঘুম থেকে উঠে কায়াসা নিজেকে বিছানায় পায়, তবে তার এখন কাল রাতের কথা কিছুই মনে নেই। সে প্রতিদিনের মতো উঠে বিছানা গুছিয়ে চোখ ডলতে ডলতে ওয়াশরুমের দিকে যেতে থাকে। তবে ওয়াশরুমে যেতে তার চোখ পড়ে আয়নায়। সে তাড়াতাড়ি আয়নার সামনে এসে দাঁড়ায়। কায়াসা একবার আয়নার দিকে তাকায় তো একবার নিজের দিকে। হঠাৎ করে কানে হাত দিয়ে সে একটা চিৎকার দিয়ে ওঠে। কি হয়েছে ম্যাডাম, কোনো সমস্যা? একটা মেয়ে দৌড়ে এসে জিজ্ঞেস করে কায়াসাকে। মেয়েটা দেখে কায়াসা ভয়ে পিছিয়ে যায়। কে আপনি? আর আমি কোথায়? আমার জামা কোথায়? এসব কি? আমি এই বাড়ির মেয়ে সুমি। আপনি এখন গেস্ট রুমে আছেন। এটা কার বাড়ি? এটা আদ্রিক স্যারের বাড়ি। উনি কাল রাতে আপনাকে নিয়ে এসেছেন। উনি যখন আপনাকে নিয়ে এসেছিলেন তখন আপনি অজ্ঞান ছিলেন। আপনার ড্রেস ভেজা ছিল, তাই আমি চেঞ্জ করে দিয়েছি।
কায়াসা ঠান্ডা মাথায় চিন্তা করতে থাকে কাল রাতের কথা, আর তার আস্তে আস্তে সব মনে পড়ে যায়। আমার জামাটা কোথায়? এটা আমাকে একটু এনে দেবেন? জি ম্যাডাম, এক্ষুনি এনে দিচ্ছি। সুমি নামের মেয়েটা তাড়াহুড়ো করে রুম থেকে চলে যায়, আর কয়েক সেকেন্ড পরে কায়াসার জামাটা নিয়ে আসে। কায়াসা সুমির হাত থেকে জামাটা নিয়ে ওয়াশরুম চলে যায়। কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে বেরিয়ে আসে কায়াসা। তারপর দরজা খুলে আস্তে আস্তে রুমটা থেকে বেরিয়ে আসে। কায়াসা বেরিয়ে দেখে বাড়িটা অনেক বড়, আর পুরো বাড়িটা সাদা রঙের। দেয়ালে অন্য কোনো রঙের সিটি ফোঁটাও সে দেখতে পায় না। কায়াসা হাঁটতে হাঁটতে সিঁড়ির কাছে চলে আসে, তবে সে যখনই নামতে যাবে তখনই কারো কথা শুনে থেকে যায়। শব্দটা আসছে সিঁড়ির ডান দিকের ঘরটা থেকে। কায়াসা কৌতূহল নিয়ে সেদিন এগিয়ে যায়। দরজা হালকা করে খোলা রয়েছে। কায়াসা সেই খোলা জায়গা দিয়ে দেখার চেষ্টা করে ভেতরে কে আছে। কায়াসা দেখে একটা লম্বা চওড়া লোক কালো কোট প্যান্ট পরে পিছনে ফিরে দাঁড়িয়ে আছে। লোকটার মুখ কায়াসা সরাসরি না দেখলেও সামনে থাকা আয়নাতে তার প্রতিবিম্ব দেখতে পায়। কায়াসা ভাবতে থাকে, আরে, এটা তো সেই কাল রাতের লোকটা। তার মানে ওনার নামে আদ্রিক। আদ্রিক পিছন ফিরে কারোর সাথে কথা বলছে, তবে আদ্রিকের কথা শুনে ভয়ে কায়াসার বুক কেঁপে ওঠে। কিডনি বের করা হয়ে গেছে? ওকে, তাহলে এটাকে যেখানে পৌঁছানো সেখানে পৌঁছে দাও, আর কাজ যেন ঠিকঠাকভাবে হয়। যদি কোনো ভুল হয় তো এর ফল কিন্তু ভালো হবে না। এটা বলেই আদ্রিক ফোনটা কেটে দেয় আর ঘুরে কোথাও চলে যায়, যা কায়াসা দরজার ফাঁক দিয়ে দেখতে পায় না। আদ্রিকের কথা শুনে কায়াসার মনে ভয় ঢুকে যায়। ওই লোকটাই কি কোনো ইলিগেল অর্গান ব্যবসায়ী হতে পারে? না, আমাকে এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব পালাতে হবে। হ্যাঁ, যেভাবে হোক এই রাক্ষসের খপ্পর থেকে আমাকে বাঁচতে হবে। কায়াসা দৌড়ে আবারও সেই গেস্ট রুমে চলে আসে। সে ভাবতে থাকে এখন সে কি করবে। তখনই তার চোখ পড়ে বিছানার চাদরটার উপর। কায়াসা ঝটপট চাদরটা বারান্দার রেলিংয়ের সাথে বেঁধে ফেলে, কিন্তু সে নামতে পারবে তার আগেই তাকে খুঁজতে খুঁজতে আদ্রিক সেখানে চলে আসে। এর পরের ঘটনা তো আপনারা জানেনই। ফ্ল্যাশব্যাক অ্যান্ড ঘেউ ঘেউ। আব্বু! হঠাৎ কুকুরের আওয়াজ শুনে ভয় পেয়ে যায় কায়াসা। সে নিজেকে আরো গুটিয়ে নেয়। ছোটবেলা থেকেই কোনো এক কারণে সে কুকুরকে প্রচুর ভয় পায়। এখন একটা অন্ধকার তালাবদ্ধ রুমে একা একটা কুকুরের সাথে সে আছে ভাবতেই কায়াসা জোরে জোরে কান্না করতে থাকে। প্লিজ আমাকে ছেড়ে দিন, আমার ভয় করছে। প্লিজ, আমার ভুল হয়ে গিয়েছে। আমি আপনার ব্যাপারে কাউকে বলবো না। আমি আপনার সব কথা শুনবো, তবু আমাকে এখান থেকে বের করুন প্লিজ। অঝরে কান্না করতে করতে আদ্রিকের উদ্দেশ্যে কথাগুলো বলতে থাকে কায়াসা, তবে তার এত কাকুতি মিনতি আদ্রিকের কানে পৌঁছাচ্ছে না। এদিকে কুকুরটাও বারবার ডেকেই চলেছে। এদিকে অন্ধকার, অন্যদিকে কুকুর, তারপর দুর্বল শরীর। এত সব কিছু মিলিয়ে কায়াসা আবারও অজ্ঞান হয়ে যায়। চোখ খুলে কায়াসা নিজেকে আবারও সেই রুমটা আবিষ্কার করে যেখানে সে সকালে ঘুম থেকে উঠেছে। সে প্রথমে পুরো রুমটাকে একবার চোখ বুলিয়ে নেয়। না, এটা সেই ভয়ানক অন্ধকার রুমটা না। কায়াসা বাইরে তাকিয়ে দেখে বাইরে পুরো অন্ধকার হয়ে গিয়েছে। এরপর সময় দেখার জন্য সে দেয়াল ঘড়ির দিকে তাকায়। দেখে ঘড়ির কাঁটাটা বরাবর 8টায় অবস্থিত। কায়াসা গায়ে জড়ানো কাঁথাটা সরিয়ে ওয়াশরুমে চলে যায়, আর তারপর দরজা খুলে রুম থেকে বেরিয়ে পড়ে। ভয়ে ভয়ে কায়াসা সামনে এগোচ্ছে, তা না হলে না জানি আবার কি না কি শুনে ফেলে, আর তার জন্য আবারও তার শাস্তি ভোগ করতে হয়। সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে কায়াসা। নিচে পুরো খালি, একদম নীরব। একটা মানুষকেও দেখতে পায়নি সে। হঠাৎ কায়াসার কানে আসে কোথাও থেকে টুংটাং শব্দ আসছে, তবে তা খুবই হালকা। মনোযোগ দিয়ে না শুনলে কেউ বুঝতেও পারবে না। শব্দ অনুসরণ করে কায়াসা এসে পৌঁছায় রান্নাঘরের বিশাল আকৃতির একটা রান্নাঘর। তবে এখানে শুধু একটাই মানুষ দেখতে পেয়েছে কায়াসা। সুমি? সংকোচ নিয়ে বলে কায়াসা। আরে ম্যাডাম, আপনি উঠে গিয়েছেন? কষ্ট করে নিচে নেমে আসছেন কেন? উপর থেকে আমাকে ডাকতেন, আমি চলে আসতাম। না, তার দরকার ছিল না। আচ্ছা, বাড়ির সবাই কোথায় আছেন? কেউ তো দেখলাম না। বাড়িতে এই সময় অন্য মেয়েটা থাকে না, রাতে শুধু আমিই থাকি, বাকিরা শুধু সকালেই থাকে। আর ওনার পরিবারের লোকজন?
স্যারের পরিবারের কেউ নেই, উনি একাই থাকেন এই বাড়িতে। আপনার স্যার কোথায় এখন? ওনাকে তো দেখলাম না। স্যার কিছু কাজের জন্য বাইরে গিয়েছেন। কখন ফিরবেন উনি? হয়তো রাত হবে ফিরতে। ও আচ্ছা, কবে যে ওই রাক্ষস পরী থেকে বের হতে পারবো। আচ্ছা, আপনি আমাকে একটু কফির সামগ্রীগুলো দিতে পারবেন? আপনি কফি খাবেন ম্যাডাম? আচ্ছা, আপনি বসুন, আমি এক্ষুনি বানিয়ে আনছি। আরে না না, আপনাকে এত কষ্ট করতে হবে না, আমি নিজেই বানিয়ে নিতে পারবো। আমার নিজের কাজ নিজের করতে ভালো লাগে, তো আপনি শুধু আমাকে জিনিসগুলো দিলেই হবে। সুমি তাক থেকে সব প্রয়োজনীয় জিনিসগুলো নামিয়ে দিয়ে নিজের কাজ করার জন্য রান্নাঘর থেকে বেরিয়ে যায়। চুলোয় পানি দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোনে আদ্রিকের বলা কথাগুলো ভাবছে কায়াসা। তবে অসাবধানতার কারণে কোনো কিছু ছাড়াই খালি হাতে গরম পাত্রটা ধরার কারণে কায়াসার ডান হাতটা হালকা পুড়ে যায়। কায়াসা তাড়াতাড়ি পাশে থাকা বেসিনটাতে গিয়ে হাতে পানি দিতে থাকে। হাতের জ্বালা কিছুটা কমলে কায়াসা কফি বানিয়ে আবারও গেস্ট রুমে চলে আসে। কায়াসা আবারও রুমটাতে চোখ বুলিয়ে একটা টিভি দেখতে পায়। কায়াসা রিমোটটা খুঁজে বের করে টিভি দেখতে থাকে। টিভি দেখতে দেখতে কখন যে অনেকটা সময় পার হয়ে গেছে সেটা কায়াসা বুঝতেই পারেনি। দরজায় টোকা পড়াতে কায়াসা টিভি থেকে চোখ সরিয়ে নেয়। জি, আসুন। ম্যাডাম, স্যার এসেছেন, উনি আপনাকে রাতের খাবার খাওয়ার জন্য ডাকছেন। আচ্ছা, আপনি যান, আমি আসছি। দূর, এখন কি ওই রাক্ষসের সাথে আমাকে খাবার খেতে হবে? টিভি বন্ধ করে কায়াসা নিচে নেমে আসে। আদ্রিক আগে থেকেই ডাইনিং টেবিলে বসে মোবাইলে কিছু করছিল। কায়াসাকে দেখে সে মোবাইল রেখে আবার খাওয়া শুরু করে। কায়াসা গুটি গুটি পায়ে আদ্রিকের সামনে এসে বসে। কায়াসা বসতেই সুমিতাকে খাবার দেয়। খাবারগুলো দেখে কায়াসার মন খুশিতে নেচে ওঠে, কারণ সব তার প্রিয় খাবার। কিন্তু সে যখন খেতে যাবে তখনই তার মনে পড়ে তার হাত তো পুড়ে গিয়ে। মন খারাপ করে কায়াসা চামচ দিয়েই খাবার খেতে থাকে। খাবার খেতে খেতে কায়াসার চোখ যায় আদ্রিকের খাবারের দিকে। আদ্রিকের খাবারগুলো দেখে কায়াসার নাক মুখ কুঁচকে নেয়, কারণ আদ্রিক ভেজিটেবল স্যুপ আর সালাদ খাচ্ছিল, যা কায়াসার মোটেও পছন্দ না। সে আর সেদিকে না তাকিয়ে নিজের খাওয়াতে মন দেয়। আদ্রিকের খাওয়া শেষ হলেও সে চলে যায় না, টেবিলেই বসে থাকে। অল্প করে কায়াসা প্লেট সরিয়ে রাখে, কারণ হাতের জন্য সে আর খেতে পারছে না। কায়াসার খাওয়া হয়ে গেলে আদ্রিক উঠে চলে যায়, আর কায়াসা টেবিলের প্লেটগুলো সুমির সাথে রান্নাঘরে রেখে আসে। কায়াসা আরও কাজ করতে চেয়েছিল, কিন্তু সুমি তাকে জোর করে পাঠিয়ে দেয়। এই ইডিয়েট, শোনো। হঠাৎ আদ্রিকের আওয়াজ শুনে কায়াসা ঘাবড়ে গিয়ে পিছিয়ে যায়। আদ্রিক সোফায় বসে আছে। এদিকে এসো। কেন? ভয়ে ভয়ে জিজ্ঞেস করে কায়াসা। আসতে বলছি, ভালো মেয়ের মতো চলে আসবে। এত কথা কেন জিজ্ঞেস করছো? এদিকে আমার পাশে এসে বসো। গম্ভীর আর রাগীভাবে বলে আদ্রিক। আদ্রিকের কথা শুনে কায়াসা মুখ ফুলিয়ে তার পাশে গিয়ে বসে। দেখি, ডান হাতটা দাও। কেন? আবারও প্রশ্ন করছো? আমার অকারণে প্রশ্ন করা মোটেও ভাল লাগে না। হাত দাও। কায়াসা মুখ ফুলিয়ে হাতটা এগিয়ে দেয়। আদ্রিক একটা মলম দিয়ে পোড়া জায়গাটাতে লাগিয়ে দেয়। যাও, ঘুমিয়ে পড়ো। এটা বলে আদ্রিক চলে যেতে নেয়। আমি বাড়ি কখন যাব? যখন আমার ইচ্ছে হবে আমি তখন তোমাকে তোমার বাড়ি পৌঁছে দেব। কিন্তু আপনি কে? হ্যাঁ, আমি কি আপনার সম্পত্তি যে আপনার ইচ্ছে হলে বন্দি করে রাখবেন আর ইচ্ছে হলে মুক্তি দিবেন? অনেক বেশি কথা বলো তুমি। মনে হয় সকলের শাস্তিটা ভুলে গিয়েছো, আবার মনে করে দিতে হবে মনে হয়। শাস্তির কথা শুনে ভয় পেয়ে যায় কায়াসা। যদি বাড়ি যাওয়ার ইচ্ছে থাকো তো চুপচাপ গিয়ে ঘুমিয়ে পড়ো। আমি আর একটাও সিঙ্গেল ওয়ার্ড তোমার মুখ থেকে শুনতে চাই না। আদ্রিক আর কোনো কিছু না বলে নিজের রুমে চলে যায়। আদ্রিকের 14 গোষ্ঠী উদ্ধার করতে করতে কায়াসাও গেস্ট রুমে চলে আসে। সকালে নর্মালি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে নেমে আসে কায়াসা। কায়াসা সিঁড়ি দিয়ে নামতে নামতে দেখে আদ্রিক একটা কুকুরে খাওয়াচ্ছে। কুকুর দিকে কায়াসা সিঁড়িতেই দাঁড়িয়ে পড়ে। এই ইডিয়েট মেয়ে, এদিকে এসো। আমি ইডিয়েট না, আপনি ইডিয়েট। মুখ ভেঙে বলে কায়াসা। কি বললে? রাগী ফেস করে কায়াসার দিকে তাকায় আদ্রিক, তবে কায়াসা সেদিকে পাত্তাই দেয় না। আমি বাড়ি যাব। আমার জন্য একটা ব্ল্যাক কফি নিয়ে এসো। কায়াসার কথা না শুনে বলে আদ্রিক। আপনাকে কি বলেছি শুনতে পাননি? আমি কি বলছি সেটা তুমি শুনতে পাওনি?
আমি কি আপনার চাকর নাকি বিয়ে করা বউ যে এভাবে হুকুম দিচ্ছেন? পারবো না আমি। দরকার হলে নিজে বানিয়ে খেয়ে নিন। মনে হচ্ছে কারো এই বাড়িতে থাকার অনেক ইচ্ছে আছে। সমস্যা নেই, আমি আমার কুকির সাথে তাকে রাখবো। কি কুকি, তোমার রুম শেয়ার করবে তো? আরে আমার কুকি। যাচ্ছি যাচ্ছি, ব্যাটা রাক্ষস, অ্যানাকোন্ডার বাচ্চা ডাইনোসর। আজ তোর কফি খাওয়ার শখ আমি জন্মের মতো মিটিয়ে দেব। ধপধপ করে সিঁড়ি দিয়ে নেমে রান্নাঘরে চলে যায় কায়াসা। কায়াসার বিড়বিড় করা দেখে মুচকি হাসে আদ্রিক। কিছুক্ষণ পর কফি করে এসে ধপ করে টি টেবিলে রাখে কায়াসা। তবে অনেকক্ষণ হয়ে যাওয়ার পরেও আদ্রিক মগটা তুলে নেয় না। সে নিজের মতো কুকি নামের কুকুরটার সাথে খেলতে ব্যস্ত। কায়াসা কপাল কুঁচকে আদ্রিকের কাণ্ড দেখছে। কি হলো, কফি এনেছি, খাচ্ছেন না কেন? কোথায়? আমি তো দেখতে পাইনি। এত বড় মগটা আপনার চোখে পড়ছে না? যতক্ষণ না মগ আমার হাতে আসছে আমি তো মগ দেখি না। আদ্রিক চোখের ইশারায় মগটা তার হাতে দিতে বলে। কায়াসাও মুখ বাঁকা করে গরম মগটা একদম আদ্রিকের হাতের তালুতে রেখে দেয়। এবার তাড়াতাড়ি কফিটা খেয়ে আমাকে উদ্ধার করুন জনাব। এত মিষ্টি মিষ্টি করে কথা বলছো, কফিতে কিছু মেশাওনি তো? না জনাব, কিচ্ছু মেশায়নি, আপনি খেয়ে দেখুন। এই ইডিয়েট মেয়ে, সত্যি করে বলো তো কি মিশিয়েছ? আমি যদি উল্টাপাল্টা কিছু দেখি তো আজ আবারও কুকির সাথে বন্ধ করে রাখবো। দূর বাবা, বললাম তো কিচ্ছু মিশায়নি। এবার চুপচাপ খান তো, না হলে ফেলে দিন, যা ইচ্ছা করুন। আই ডোন্ট কেয়ার, বাট আমি বাড়ি যাব। আদ্রিকের ভুরু কুঁচকে কফির মগে চুমুক দেয়। না, সব ঠিক আছে। ব্রেকফাস্ট করে নাও, তারপর তোমাকে আমার বাড়ি দিয়ে আসবো। কথাটা শোনা মাত্র কায়াসা ডাইনিং টেবিলে বসে পড়ে আর তাড়াতাড়ি খাওয়া শেষ করে ফেলে। চলুন। কায়াসার এক্সাইটমেন্ট দেখে আদ্রিক একটা দীর্ঘশ্বাস নেয়। আদ্রিককে গাড়ি নিয়ে আসলে কায়াসা দৌড়ে গিয়ে গাড়িতে বসে পড়ে। কায়াসা রাস্তা বলে দেয় আর আদ্রিক সেই অনুযায়ী কায়াসার বাড়িতে চলে আসে। বাড়ির কাছে আসতেই গাড়ির দরজা খুলে দৌড়ে নিজের ফ্ল্যাটের কাছে চলে আসে কায়াসা। সে একবারের জন্য আদ্রিকের দিকে ফিরে তাকায়নি। কায়াসাকে এত লাফাঝাপি করতে দেখে বিরক্তিতে আদ্রিকের কপাল কুঁচকে যায়। বাড়িতে এসে প্রথমে তাড়াতাড়ি এক গ্লাস পানি খায় কায়াসা। এতক্ষণে ওই রাক্ষস পরি আর ওই শান্ত রাক্ষসটার থেকে মুক্তি পেলাম। আহা আব্বু, কি শান্তি। কায়াসা প্রথমে নিজে ফোনটা চার্জে দেয়, তারপর কাপড় নিয়ে ফ্রেশ হতে চলে যায়। রাতে কি আম্মু, আব্বুকে ভুলে গেলে বুঝি? আরে আব্বু, তুমি এসব কি বলছো? তোমাকে কি আমি কখনো ভুলতে পারি বলো? তাহলে সেই যে 2 দিন আগে ফোন দিলে এরপর তো আর ফোনই দেওনি। আব্বু, তোমাকে আমি কেমন করে বলি? তোমার মেয়ে একটা রাক্ষস পরিতে ছিল এই 2 দিন। ফোন ছিল না তার কাছে, তাহলে কি ভাবো? ফোন করতো সে। কি হলো আম্মু, কিছু বলো। আসলে আব্বু, আমার ফোনের চার্জার নষ্ট হয়ে গিয়েছিল, আজই চার্জার আনলাম। মিথ্যা বলার জন্য সরি আব্বু। আচ্ছা আম্মু, তুমি খেয়ে ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়েছে। আর ঘুমানোর আগে দরজা জানালা ভালো করে চেক করবে। আচ্ছা আব্বু, তুমিও সাবধানে থেকো। কায়াসা ফোন কেটে রান্নাঘরে চলে যায়। কায়াসার এই পৃথিবীতে শুধু তার আব্বুই আছে। কায়াসা যখন ছোট ছিল তখনই নাকি তার আম্মু মারা যায়। কায়াসা কখনো তার আম্মুকে দেখেনি। সে ওনার সম্পর্কে যে শুনেছেন সব ওর আব্বু আর ফুপির থেকেই শুনেছে। এসএসসি পরীক্ষা দেওয়ার পরেই কায়াসা ঢাকায় চলে এসেছিল। কলেজে থাকাকালীন সে একটা হোস্টেলে ছিল। কিছুদিন আগেই সে ডাক্তারি পরীক্ষা দিয়েছে। পরীক্ষাটা দেওয়ার পরেই কায়াসা হোস্টেল ছেড়ে একটা ফ্ল্যাটে ওঠে। বর্তমানে ফ্ল্যাটে কায়াসা একাই থাকে। পরের দিন সকালে দুপুরের খাবার চুলায় দিয়ে টুকটাক কাজ শেষ করে নেয় কায়াসা। ভাতের পাত্রটা চুলায় দিয়ে টিভি ছাড়ে সে। চ্যানেল চেঞ্জ করতে করতে হঠাৎ করে একটা চ্যানেলে চোখ আটকে যায় কায়াসার। টিভির সাইট বড় করে দিয়ে সে শুনতে থাকে রিপোর্টার কি বলছে। শহরের পাশে একটা নির্জন নদীর পাশে পাওয়া গিয়েছে 2 জন যুবকের লাশ। সেই সাথে তাদের থেকে কিছুটা দূরে পাওয়া গিয়েছে গুরুতর আহত আরেকজন যুবককে। মৃত 2 যুবকের পাশ থেকে উদ্ধার করা হয়েছে কিছু ভাঙা মদের বোতল। পুলিশ আশা করছে নেশাগ্রস্ত হওয়ার কারণেই তারা একজন আরেকজনকে মেরে ফেলেছে। তবে এখনও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না আসলে তাদের মৃত্যু কিভাবে হয়েছে। এই হচ্ছে সেই 3 যুবক
পরবর্তীতে আরও কিছু জানতে আমাদের সাথেই থাকুন। কায়াসা টিভিটা বন্ধ করে ধপ করে সোফায় বসে পড়ে। কায়াসা চোখ বন্ধ করে কিছু একটা চিন্তা করতে থাকে, আর কিছুক্ষণ পরে চট করে চোখ খুলে ফেলে। সে 3টা ছেলেকেই চিনতে পেরেছে। এরাই সে ছেলেগুলোর মধ্যে 3জন যারা তার সাথে খারাপ কিছু করার চেষ্টা করেছিল। আকাশ পাতাল সবকিছু ভাবছে, তখন কায়াসার নাকে কিছু পুড়ে যাওয়া গন্ধ আসে। গন্ধ আসতেই কায়াসা দৌড়ে রান্নাঘরে চলে যায়। তবে এবারও খালি হাতেই পাত্রটা ধরতে গিয়ে হাতে গরম আঁচ লাগে। কায়াসা তাড়াতাড়ি হাতটা সরিয়ে নেয় আর পানিতে ভিজিয়ে রাখে। হঠাৎ করেই কিছু একটা মনে পড়ে কায়াসার। কায়াসা সোফায় এসে বসে আর মাথায় হাত দিয়ে কিছু চিন্তা করতে থাকে। এক সময় কায়াসা উঠে নিজের রুমে চলে যায় আর রেডি হয়ে এসে কোথাও বেরিয়ে যায়। আদ্রিকের বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে কায়াসা ভাবছে সে ভিতরে যাবে কি যাবে না। অনেক ভেবেচিন্তে যে ভেতরে ঢুকে পড়ে। বেল দেওয়ার পর একটা মেয়ে এসে দরজা খুলে দেয়। মেয়েটার পরনে সাদা আর কালোর মিশ্রণে একটা ড্রেস। মিস্টার আদ্রিক আছেন? জি ম্যাডাম, স্যার আছেন, আপনি ভেতরে এসে বসুন। কায়াসা ভেতরে ঢুকে সোফায় বসে। আপনি বসুন ম্যাডাম, আমি স্যারকে ডেকে আনছি। কায়াসা আশেপাশে একবার চোখ বুলিয়ে নেয়। বাহ, আজ মিস ইডিয়েট নিচে আমার বাড়িতে এসে হাজির হয়েছে দেখছে। আমার বাড়িটা পছন্দ হয়েছে বুঝছি। মিস করছিল নাকি আমার এত সুন্দর বাড়িটাকে? উপর থেকে নামতে নামতে বলে আদ্রিক। আদ্রিকের পেছন পেছন তার কুকি নামের কুকুরটাও আসে। আদ্রিককে দেখে কায়াসা দাঁড়িয়ে পড়ে। আরে আরে, দাঁড়াতে হবে না, বসো বসো। কায়াসা এটা ওটা না বলে সরাসরি আদ্রিককে জিজ্ঞেস করে, ছেলেগুলোকে কি আপনি মেরেছেন? কি ছেলে? সত্যি কি জানেন না, নাকি না জানার ভান করছেন? আরে তুমি আমাকে বুঝো বলেই না আমি বুঝতে পারবো। টিভির রিমোট কোথায়? আদ্রিক টিভির রিমোট খুঁজে কায়াসার হাতে দেয়। কায়াসা তাড়াতাড়ি টিভি ছেড়ে নিউজ চ্যানেল দেয়। এবার বুঝতে পেরেছেন? এবার বলুন, ছেলেগুলোকে কি আপনি মেরেছেন? আমার কি আর কোনো কাজ নেই? আমি কেন মারবো? আর ছেলেগুলোকে তোমার পরিচিত কেউ? ডোন্ট কেয়ার ভাব নিয়ে কুকির মাথায় হাত বোলাতে বোলাতে বলে আদ্রিক, থ্যাঙ্কস ফর ইউর ইনফরমেশন। আর বিরক্ত করার জন্য দুঃখিত। আচ্ছা তাহলে দাঁড়াও, আমি তোমাকে তোমার বাড়ি পর্যন্ত ড্রপ করে দিচ্ছি। না, তারও দরকার নেই, আমি নিজেই চলে যেতে পারবো। রাস্তায় হাঁটতে হাঁটতে কায়াসা চিন্তা করতে থাকে ছেলেগুলো কে বা কারা মেরেছে। এটা কি আসলেই কোইন্সিডেন্স নাকি অন্য কিছু বুঝতেই পারছে না কায়াসা। সাদা রঙের একটা খাম নিয়ে বসে আসে কায়াসা। সে চিন্তা করছে খামটা খুলবে কি খুলবে না। কায়াসা যখন আদ্রিকের বাড়িতে থেকে নিজের ফ্ল্যাটে ফিরে এসেছিল তখন দরজার সামনে সে এই সাদা খামটাই পায়। অবশেষে অনেক চিন্তা ভাবনা করে সাবধানে খামটা খুলে কায়াসা। খাম খুলেই তাতে একটা সাদা কাগজ দেখতে পায় সে। কাপা কাপা হাতে কাগজটা খুলে কায়াসা। সাদা কাগজে লাল কালি দিয়ে কি সব যেন লেখা। কায়াসা শুরু থেকে চিঠিটা পড়তে থাকে। প্রিয় সুই, নিশ্চয়ই সুই নামটা দেখে চমকে গিয়েছ। এই অদ্ভুত তবে সুন্দর নামটা কিন্তু তোমারই। কেমন আছো তুমি? শরীর কেমন আছে তোমার? নিজের শরীরের যত্ন নিচ্ছ তো? তুমি নিশ্চয়ই এখন ভাবছো এই লোকটা কে। তবে বলি, তুমি আমাকে চেনো না, তবে আমি তোমাকে এই কয়েকদিনে অনেকটা চেনে নিয়েছি। আমি জানি তোমার মাথায় এখন কোন প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে। এটাই তো, যে ওই 3টা ছেলেকে কে মেরেছে। আমি ঠিক বলছি না? তাহলে শোনো, ওই 3টা ছেলেকে আমিই মেরেছি, কারণ ওরা আমার জিনিসের দিকে নজর দিয়েছিল। তুমি হয়তো ভাবছো আমি সাইকো, আমি পাগল। তুমি ঠিকই ধরেছ, আমি পাগল, সাইকো। তবে তা তোমার জন্য। আমি বেঁচে থাকতে তোমার কোনো ক্ষতি হতে দেব না। আর এই বিষয় নিয়ে এত বেশি চিন্তা করো না। যত বেশি চিন্তা করবে বিষয়টা তত বেশি জটিল হয়ে যাবে। এটাকে একটা নর্মাল বিষয়ের মতো নাও, আর ভেবো না এই বিষয়ে তোমার নাম আসবে না। নিজের যত্ন নিও সুই। এতে তোমার প্রেমী পাগল সুতো। চিঠি এতটুকুতেই শেষ। তবে চিঠির শেষে লাল রঙের কালি দিয়ে আকারে বড় করে কিছু লেখা আছে। কায়াসা এবার সেটা পড়ে। আচ্ছা সুই, তুমি জানো আমি চিঠিটা কি দিয়ে লিখেছি? ও, আমি তো ভুলে গিয়েছিলাম। তোমাকে আমি না বললে তুমি জানবে কেমন করে? আচ্ছা শোনো, আমি এই চিঠি কিন্তু লাল রঙের কলমের কালি দিয়ে নয়, বরং ওই 3টা জানোয়ারের রক্ত দিয়ে লিখেছি।
খুব সুন্দর না লেখাগুলো, তাই না? তুমি কি জানতে চাও আমি ওদের কিভাবে মেরেছি? আচ্ছা, সেটা না হয় পরে কোনোদিন বলবো। রক্ত দিয়ে চিঠিটা লেখা হয়েছে পড়ে তাড়াতাড়ি কাগজটা ফেলে দেয় কায়াসা। কয়েক সেকেন্ড পর কায়াসা দৌড়ে ওয়াশরুমে চলে আসে। তার বমি করতে থাকে। অনেকক্ষণ বমি করার পর চোখে মুখে পানি দিয়ে বাইরে বেরিয়ে আসে কায়াসা। এসেই সে বিছানায় গা এলিয়ে দেয়। বমি করার কারণে অনেকটা ক্লান্ত লাগছে তার, তাই সে একটু চোখ বন্ধ করে, কিন্তু কখন যে সে ঘুমিয়ে পড়েছে সে নিজেও জানে না। অন্যদিকে কায়াসার ঘুমন্ত ছবির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে কেউ। এই কেউটা হচ্ছে কায়াসার সেই পাগল প্রেমিক সুতো। কি আছে তোমার এই মুখে সুই? কেন আমি তোমার প্রতি এত আসক্ত হয়ে পড়েছি? কেন তোমাকে না দেখে, তোমার কথা না ভেবে আমি এক মুহূর্ত থাকতে পারি না? বলতে পারবে? ঈশান স্যার। সুতো মানে ঈশান। ফোনটা অফ করে তার সামনের লোকটার দিকে তাকায়। কাজ হয়ে গেছে? জি স্যার, আপনার চাওয়া জিনিসটা চলে এসেছে। ওকে, তাহলে জিনিস যেন সেফভাবে নিজের জায়গায় পৌঁছে যায়। ওকে স্যার। লোকটা চলে যায়। ঈশান আবারও কায়ার ছবি দেখায় ব্যস্ত হয়ে পড়ে। ঘুম থেকে উঠে কায়াসা দেখে অলরেডি সন্ধ্যা হয়ে গিয়েছে। সে তাড়াতাড়ি উঠে চুলায় রাতের খাবার রান্নার জন্য দিয়ে দেয়। আজও তার টিউশন মিস হয়ে গেল। কায়াসা ফোন করে স্টুডেন্টকে বলে দেয় সে আজও আসতে পারবে না। রান্না শেষ করে ঘরের বাকি কাজগুলো করে টিভি দেখতে বসে কায়াসা। টিভি খুলতেই তার সামনে আবারও পড়ে ওই বিবস্ত্র খুনের খবর। কায়াসা তাড়াতাড়ি চ্যানেল চেঞ্জ করে একটা কার্টুনের চ্যানেল দেয়। কার্টুন দেখতে দেখতে কায়াসা সেই রক্তলেখা চিঠি আর খুনের কথা অল্প সময়ের জন্য ভুলে যায়। রাতে খাবার খেয়ে রুমে এসে শোয়ার প্রস্তুতি নেয় কায়াসা। তবে সে যে যখন বারান্দায় দরজা বন্ধ করতে যাবে তখন তার চোখ পড়ে সেই রক্ত দিয়ে লেখা চিঠিটাতে। এটা দেখে কায়াসার গা গুলিয়ে ওঠে, যার ফলে সে আবারও ওয়াশরুমে চলে যায় বমি করার জন্য। অনেকক্ষণ বমি করে বেরিয়ে আসে কায়াসা। সে একটা লাঠি দিয়ে কাগজটাকে রান্নাঘর পর্যন্ত দিয়ে যায় আর জ্বালিয়ে দেয়। কাগজটা জ্বালানোর পর কায়াসা অনেকটা শান্তি অনুভব করে, তবে তার মনের ভয় এখনো কাটেনি। রাস্তার একপাশে দাঁড়িয়ে বৃষ্টি থামার অপেক্ষা করছে কায়াসা। তাড়াহুড়ো করে টিউশনে চলে আসার ফলে তার ছাতা আনতে মনে ছিল না, যার কারণে মাঝ রাস্তায় সে বৃষ্টিতে আটকা পড়ে গিয়েছে। কায়াসা অনেক চেষ্টা করছে রিক্সা নেওয়ার, কিন্তু কোনো রিক্সায় যাওয়ার জন্য রাজি হচ্ছে না। এই যে মিস ইডিয়েট, এখানে কি করছো? কায়াসা ঘাড় ঘুরিয়ে বাম পাশে তাকিয়ে দেখে একটা কালো রঙের ছাতা হাতে দাঁড়িয়ে আছে আদ্রিক। আদ্রিককে হঠাৎ করে দেখে ঘাবড়ে যায় কায়াসা। ওই রাক্ষসটা এখানে কি করছে? আর উনি এখানে এলেনি বা কখন? উনি কি কোনো ভূত নাকি? হায় আল্লাহ, এখন আবার কি হবে? মনে মনে বলে কায়াসা। কি হলো মিস ইডিয়েট, কি করছো এখানে? বৃষ্টি যেহেতু পড়ছে আর দেখতে পাচ্ছেন যে হাতে ছাতা নেই, তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন বৃষ্টিতে আটকা পড়েছি। বিরক্ত নিয়ে বলে কায়াসা। আচ্ছা চলো, আমি তোমাকে তোমার বাড়ি পৌঁছে দিচ্ছি। না, তার দরকার নেই, আমি নিজে চলে যেতে পারবো। ওকে, তাহলে দাঁড়িয়ে থাকো। আদ্রিক রাস্তার অপর পাশে থাকা কালো রঙের গাড়িটাতে উঠে পড়ে। কায়াসা ভাবলেশীনভাবে অন্যদিকে তাকিয়ে থাকে, কিন্তু আদ্রিক চলে যায় না। সে গাড়ি ঘুরিয়ে আবারও কায়াসার কাছে আসে। গাড়িতে ওঠো। বললাম তো দরকার নেই, আমি ম্যানেজ করে নেব। দেখো, আমি বেশি কথা বলা পছন্দ করি না। বাইরে কিছুক্ষণের মধ্যে অন্ধকার হয়ে যাবে। এই সময় তোমার বাইরে থাকা আমার মতে সেফ না। আমি তোমাকে শেষবারের মতো বলছি, গাড়িতে বসো। আমাকে যদি জোর করে তোমাকে গাড়িতে তুলতে হয় তাহলে সেটা কিন্তু তোমার জন্য মোটেও ভালো হবে না। আমার কথা অমান্য করার শাস্তিটা কিন্তু আগের বারের শাস্তি থেকেও বেশি কঠিন হবে। খুবই গম্ভীর গলায় কথাগুলো বলে আদ্রিক। আদ্রিকের কথা শুনে ইচ্ছে না থাকা সত্ত্বেও কায়াসা গাড়িতে উঠে বসে। কায়াসা গাড়িতে উঠে সিট বেল্ট লাগানোর আগে আদ্রিক গাড়ি স্টার্ট দিয়ে দেয়, যার কারণে কায়াসা সিটের সাথে খুব জোরে ধাক্কা খায়। ধাক্কায় খাওয়া ফলে সে মাথার পেছনেও কিছুটা ব্যথা পায়। মাথায় হাত বুলাতে বুলাতে চোখ মুখ কুঁচকে কায়াসা আদ্রিকের দিকে তাকায়। এই যে, আপনি দেখতে পাননি যে আমি সিট বেল্ট পরিনি? হ্যাঁ দেখেছি, তো আমি কি করব? সামনের দিকে তাকিয়ে উত্তর দেয় আদ্রিক। তো কি
কি করবেন মানে? আপনি গাড়ি স্টার্ট দেওয়ার আগে একবার আমাকে বলবেন না? এখন যে আমি মাথায় ব্যথা পেলাম। তো এতে আমার দোষটা কোথায়? তুমি সিট বেল্ট লাগাওনি, এটা তোমার দোষ। বেয়াদব লোক, কালো ছাগলের 3 নম্বর বাচ্চার ছেলে, অ্যানাকোন্ডার বাচ্চা, ডাইনোসর। বিড়বিড় করে বলে কায়াসা। আমি ডাইনোসর না। তুমি হয়তো ভুলে গিয়েছো ওই ডাইনোসর বর্তমানে পৃথিবী থেকে বিলুপ্ত। আর অ্যানাকন্ডার বাচ্চাই ডাইনোসর না, অ্যানাকন্ডাই হয়। বাই দ্য ওয়ে, তোমার সাহস তো কম না যে তুমি আমাকে অ্যানাকন্ডার সাথে তুলনা করছো? কায়াসার দিকে তাকিয়ে রেগে বলে আদ্রিক। আল্লাহ, এই রাক্ষস কি মনে মনে কথা বললো শুনে নাকি? চোখ বড় বড় করে আদ্রিকের দিকে তাকিয়ে কথাগুলো ভাবে কায়াসা। আবার এটা না তো ওই ভর সন্ধ্যার ওনার মধ্যে কোনো মরা মানুষের আত্মা ঢুকেছে? না। এত ভেবো না। তুমি যেভাবে ঠোঁট নাড়িয়ে নাড়িয়ে কথাগুলো বলছিলে, আমি এমনিতেই বুঝতে পারছি। আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করব? যদি বলে জিজ্ঞেস করবে না, তাহলে কি তুমি চুপ করে থাকবে? আমার তো মনে হয় না সেটা। বেশি কথা বলেন আপনি। মুখ ফসকে বলে ফেলে কায়াসা। কি বললে তুমি? আরেকবার বলো তো। আমি না ঠিক করে শুনতে পাইনি। ন্যাকা কিচ্ছু না, গাড়ি থামান। কিন্তু তোমার বাড়ি তো আরেকটু আগে। সমস্যা নেই, আমি চলে যেতে পারবো। গাড়ির দরজা খুলতে খুলতে বলে কায়াসা। চলে যেতে নিলেও কায়াসা আবারও পিছন ফিরে আসে। আর লিফট দেওয়ার জন্য নো থ্যাঙ্কস, কারণ আমি নিচ থেকে আসিনি, বরং আপনি আমাকে জোর করে নিয়ে এসেছেন। কথাটা বলে মুখ ভেঙিয়ে চলে যায় কায়াসা। বাসায় এসে মাত্র ব্যাগটা সোফায় রেখে রান্নাঘরের দিকে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়িয়েছে কায়াসা। তখনই তার বাড়ির বেল বেজে ওঠে। এই অসময়ে বেল বাজার কারণে কায়াসা কপাল কুঁচকে যায়। সে অনেক আগ্রহ নিয়ে দরজা খোলে। দরজা বাইরে আদ্রিক দাঁড়িয়ে আছে। তার হাতে সেই কালো ছাতাটাও শোভা পাচ্ছে। আপনি এখানে? তুমি কি তোমার কোনো কিছু ফেলে এসছো? না তো। ঠিক করে মনে করে দেখো। না তো, আমার তো সেরকম কিছু মনে পড়ছে না। ওকে, তাহলে এই ফোনটা হয়তো অন্য কারো। আদ্রিকের কাছে নিজের ফোন দেখে অবাক হয়ে যায় কায়াসা। সে আদ্রিকের হাত থেকে ফোনটা নিতে গেলে আদ্রিক হাত সরিয়ে ফেলে। ফোন দিন আমার। দেব, তবে এত তাড়াতাড়ি না। ফোন পাওয়ার জন্য কিছু দিতে হবে। আমি কেন কিছু দিব? এটা আমার ফোন, আমি কেন তার বিনিময়ে কিছু দিব? তাহলে ফোনটাও পাবে না। না না, আচ্ছা বলুন কি চান? যদি বলি আমার গালে একটা কিস করো, করবে? কায়াসার দিয়ে ঝুঁকে কথাটা বলে আদ্রিক। কায়াসার চোখ মুখ কুঁচকে পিছনে সরে আসে। আপনার হলে এবার আসতে পারেন। ফোনের দরকার নেই নাকি? দরকার নেই, এটা আপনি নিজের কাছে রেখে দিতে পারেন। আদ্রিক কিছুক্ষণ কায়াসার দিকে তাকিয়ে থেকে তারপর তাকে হাত দিয়ে সরিয়ে ভেতরে ঢুকে পড়ে। আরে কোথায় যাচ্ছেন? আদ্রিক এসে সোফায় বসে। আদ্রিকের পেছন পেছন কায়াসাও ভেতরে চলে আসে। যাও তো, একটু কফি নিয়ে আসো। আমি কি আপনার বিয়ে করা বউ নাকি যে আপনার ওয়ার্ডার মানবো? কফি আনবে নাকি এখন কফি খাওয়ার জন্য তুলে নিয়ে গিয়ে বিয়ে করব? আর তুমি হয়তো জানো না, আমি নিজের জন্য কিন্তু সব করতে পারি। আদ্রিকের কথা শুনে কায়াসা ভয় পেয়ে যায় আর চুপচাপ কফি করতে চলে যায়। কফি নিয়ে এসে কায়াসা আদ্রিককে ড্রয়িং রুমে পায় না। কায়াসা কফির মগটা নিয়ে এদিক ওদিক খুঁজতে থাকে। যখন কায়াসা নিজের রুম ক্রস করছে তখন সে দেখতে পায় আদ্রিক তার রুমের মধ্যে জিনিসপত্র নাড়াচাড়া করছে। এই, আপনি এখানে কি করছেন? ও, তাহলে তোমার নাম তাহলে নিশাত জাহান কায়াসা। নট ব্যাড। আমি কি আপনার থেকে আমার নাম নিয়ে কোনো কমপ্লিমেন্ট চেয়েছি? চাইনি তো। তাহলে এত কিছু বলতে হবে না, এবার চুপচাপ কফিটা খান আর আমার ফোনটা দিয়ে তাড়াতাড়ি বিদায় হন। বিরক্ত নিয়ে বলে কায়াসা। কায়াসার হাত থেকে কফির মগটা নিয়ে আদ্রিক আরাম করে বিছানায় বসে। বাহ, তোমার বিছানাটা তো খুবই সফট। সেটা আমি জানি। এবার তাড়াতাড়ি কফিটা শেষ করে যান তো। যদি না যায় তো কি করবে? আমি চিৎকার করে সবাইকে রাখবো। তারপর? তারপর সবাই এসে যখন আপনাকে গণধোলাই দেবে তখন বুঝবেন মজা। কায়াসার কথা শুনে মুচকি এসে আদ্রিক কফির মগে চুমুক দেয়। আসলেই না, তুমি একটা ইডিয়েট। তুমি যদি এখন চিৎকার করো আর সবাই এসে জড়ো হয়, তখন তো আমার কিচ্ছু হবে না, বরং তোমার সম্মান যাবে।
কারণ সবাই চোখের দেখাকে বিশ্বাস করে। আমি বললে সবাই সেটা বিশ্বাস করে নেবে, কারণ আমি বানিয়ে অনেক কিছুই বলতে পারি যা সবার চোখে ঠিক মনে হবে, আর সবাই তোমাকে ভুল বুঝবে। তাই ভবিষ্যতে এরকম ভুল করো না। অন্যের কাছে সাহায্যের আশা না করে নিজে কীভাবে নিজেকে বাঁচানো যায় সেটাই চিন্তা করবে। বুঝতে পেরেছো? লোকটাকে যতই খারাপ ভেবেছিলাম ততটা খারাপ না। তবে যাই হোক, ওই রাক্ষসটাকে ভরসা করা ঠিক হবে না। হতেও তো পারে নিজের মিষ্টি মিষ্টি কথায় আমাকে ভোলাচ্ছে। আচ্ছা, তুমি তখন গাড়িতে কি জিজ্ঞেস করতে চেয়েছিলে? আচ্ছা, আপনি কি সত্যি ইলিগালভাবে অর্গান পাচার করেন? ভয়ে ভয়ে জিজ্ঞেস করে কায়াশা। তুমি কিসের ভিত্তিতে বলছো কথাটা? তুমি কি শিওর? কেন, সেই দিনই তো শুনলাম আপনি ফোনে কাউকে বলেছিলেন যে কিডনি বের করা হয়েছে কিনা। তার মানে তো এটাই দাঁড়ায় যে হ্যাঁ করি তো। সত্যি। অবাক হয়ে প্রশ্ন করে কায়াশা। তোমার কিডনি বের করে দেখাবো নাকি? অদ্ভুত দৃষ্টিতে কায়াশার দিকে তাকিয়ে কথাটা বলে আদ্রিক। আদ্রিকের তাকানো দেখে কায়াশা ঘাবড়ে যায়। সে এদিক ওদিক তাকিয়ে এমন একটা ভাব করছে যেন কিছুই হয়নি। ততক্ষণে আদ্রিকের কফি শেষ হয়ে যায়। মগটা পাশের টেবিলে রেখে উঠে দাঁড়ায় আদ্রিক। ফ্ল্যাটে একা থাকো বুঝি? হ্যাঁ। বাড়িতে কে কে আছে তোমার? আব্বু? আম্মু কোথায় তোমার? জানি না, তবে আব্বু আর ফুপি বলেছে আমার আম্মু নাকি আকাশে তারা হয়ে গিয়েছে। সেসব বাদ দিন, এবার বলুন আপনার কে কে আছে? নিশ্চয়ই আপনার কাছে আব্বু আম্মু আছে। শেষের কথাটা কিছুটা মন খারাপ করে বলে কায়াশা। না, কেউ নেই আমার। সেসব বাদ দাও, আমি এলাম। সাবধানে থেকো। আর কোনো সমস্যা হয় আমাকে ফোন করতে পারো। চেষ্টা করবো তোমাকে সাহায্য করার জন্য। আচ্ছা। আপনার মতো রাক্ষসকে কেন বলতে যাব আমি? আমি নিজের কাজ নিজেই করব। ঘুমে আচ্ছন্ন কায়াশা, তবে ঘুমের মধ্যে কেন যেন তার মনে হচ্ছে কেউ তাকে দেখছে, কিন্তু ঘুমের কারণে সে চোখ খুলতে পারছে না। কায়াশা অনুভব করছে কেউ তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। হাত বুলিয়ে দেওয়ার কারণে কায়াশার ঘুম আরো গভীর হয়ে যায়। রুমের মধ্যে জ্বলছে ড্রিম লাইট। আসলেই কেউ কায়াশার পাশে বসে তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। এক সময় সে কায়াশার একটা হাত নিজের দুটো হাতের মুঠোয় নেয়। আজকের কাজটা তুমি একদম ঠিক করো না সুই, একদম না। আমি এত তাড়াতাড়ি তোমার কাছে আসতাম না, কিন্তু তুমি আজ যা করেছো তার জন্য আমার আসতে হলো। তুমি একটা অপরিচিত ছেলেকে ঘরে ঢুকতে দিয়ে মোটেও ভালো করোনি। তার থেকে বড় কথা, তুমি তাকে নিজের হাতে কফি করে দিয়েছো। কেন তাকে কফি করে দিলে? কেন সে তোমার হাতের বানানো জিনিস খাবে? তোমার হাতে তৈরি খাবার খাওয়ার অধিকার শুধু আমার আছে, আর কারো নেই। ভুল যখন করেছো, এবার এর শাস্তি তো তোমাকে পেতেই হবে। সুতো মানে ঈশান মাথা নিচু করে মুখটা কায়াসের হাতের কাছে নিয়ে আসে আর হঠাৎ করেই হাতে কামড় দিয়ে দেয়। ব্যথায় কায়াসা হালকা নড়ে চড়ে ওঠে, কিন্তু ঈশান মাথায় হাত বুলিয়ে দেওয়ার কারণে সে আবারও ঘুমের দেশে চলে যায়। কায়াসার সাদা হলদেটে রঙের হাতটা অনেকটাই লাল হয়ে গিয়েছে। দাঁতের ছাপও হাতের মধ্যে বসে গিয়েছে। হাতের দিকে তাকিয়ে বাঁকা হাসে ঈশান। জ্যাকেটের পকেট থেকে একটা মলম বের করে ঈশান। তারপর সেটা সযত্নে কামড় দেওয়া জায়গাটাতে লাগিয়ে দেয় সে। সরি জান, কিন্তু কি করব বলো? তুমি আজকের কাজটা তো মোটেও ভালো করোনি। এর জন্য তো তোমাকে শাস্তি পেতেই হতো। কিন্তু তুমি চিন্তা করো না, তোমাকে শাস্তিও দেব, আমি আবার তোমার যত্ন আমিই নেব। মলম লাগানো শেষ হলে আরও কিছুটা সময় বসে রাতের আধারে মিলিয়ে যায় ঈশান। পরের দিন সন্ধ্যাবেলা টিউশন থেকে কিছুক্ষণ আগেই ফিরেছে কায়াসা। সে এখন রাতের খাবার রান্না করার তোড়জোড় করছে। হঠাৎ করেই কায়াসার চোখ যায় তার হাতের দিকে। জায়গাটা কেমন যেন তার কাছে লাল লাল মনে হচ্ছে। কায়াসা হাতটা দেখছে, তার মাঝেই সে শুনতে পায় তার ফোন তাকে ডাকছে, মানে ফোনটা রিং হচ্ছে। চুলার আঁচটা কমিয়ে দিয়ে কায়াসা রুমে চলে আসে। স্ক্রিনে ইতি নামটা জলজল করছে। হ্যাঁ, ইতি বেবি বল। রাখ তো বিপ্পি। এই তুই কি মরে গেছিস? শোন, মরলে 40 দাওয়াত দিয়ে যাস কিন্তু। আমি বললে তোর সাথে ফোনে কথা বলে কে? আর তুই আমার বান্ধবী নাকি শত্রু যে আমার 40-এর দাওয়াত খাওয়ার জন্য এত এক্সাইটেড? সে যাই হোক, মরলে 40 দাওয়াত দিস কিন্তু। হ্যাঁ, মারা যাওয়ার পর আমার ভূত এসে তোকে দাওয়াত দিয়ে যাবে। এবার বল, কেন ফোন করেছিস? তোর কি কোনো খবর আছে? আজ কি? আজ কি? কোনো বিশেষ কিছু আছে নাকি?
তুই সত্যিই ভুলে গেলে? ও মাই আল্লাহ, এত বড় বিষয়টা তুই কিভাবে বলতে পারলি? আরে বেবি প্লিজ এত না পেঁচিয়ে বলতো আজকে, আমার অনেক টেনশন হচ্ছে। বেপি, আজ ডাক্তারি পরীক্ষার রেজাল্ট দিয়েছে। কি? হায় আল্লাহ! আরে হ্যাঁ, আজই তো পরীক্ষার রেজাল্ট দেওয়ার কথা ছিল। এই, তুই রেজাল্ট দেখেছিস? হ্যাঁ, সেই কবে বিকালে দেখেছি, যখন দেখলাম সন্ধ্যা হয়ে গেল কিন্তু তোর ফোন এলো না, তখন তোকে ফোন দিলাম। আমারটা দেখেছিস? হ্যাঁ, আমি দুজনেরটাই দেখেছি। এই ইতি, বল না, আমি কি চান্স পেয়েছি নাকি কোথাও পাইনি? কি হলো, চুপ করে আছিস কেন? বল কায়ু, তুই প্লিজ বল, আমার টেনশন হচ্ছে। কায়াশা প্রায় কান্না করে দিয়েছে। বেপি, তুই আর আমি দুজনেই মেডিকেল কলেজে চান্স পেয়ে গেছি, তাও একই কলেজে। সত্যি বলছিস নাকি আমাকে মিথ্যে ভরসা দিচ্ছিস? আমি সিরিয়াস বিষয় নিয়ে কেন মজা করবো বলতো? আমি সত্যি বলছি। জানিস, আমার না খুব আনন্দ হচ্ছে। আমরা আবারও একসাথে পড়তে যাব। আমারও। দাঁড়া, কথা আমি আব্বুকে বলি, তারপর তোকে আবারও ফোন দিচ্ছি। হুম, আচ্ছা। কায়াশা ফোন কেটে তার আব্বুকে ফোন দেয় আর খবরটা বলে। মেয়ে নিজের লক্ষ্যে পৌঁছাতে পেরেছে জেনে কায়াশার আব্বু কেঁদে দেয়। আব্বুর কান্না দেখে কায়াশাও কান্না করে দেয়। প্রিয় সই, কেমন আছো তুমি? আশা করি হয়তো তোমার ঘুম ভালো হয়েছে। কিন্তু তুমি কি জানো যে তুমি কারো নির্ঘুম রাতের কারণ হতে পারো? তুমি তো খুব শান্তিতে ঘুমাও, কিন্তু আমি যেটা পারি না, চোখ বন্ধ করলেই তোমার কথা মনে পড়ে। আচ্ছা, সেসব বাদ দাও। অভিনন্দন তোমাকে, তুমি তোমার স্বপ্ন পূরণের লক্ষ্যে আরও এক ধাপ এগিয়ে গিয়েছ। আমি আশা করি তুমি তোমার স্বপ্ন পূরণের বাকি ধাপগুলো পেরিয়ে তোমার লক্ষ্যে পৌঁছাতে পারবে। আর তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, অপেক্ষা করো, খুব তাড়াতাড়ি সেটা পাবে। ইতি, সুইয়ের সুতো। সকাল সকাল এরকম একটা চিঠি পড়ে কায়াশার মাথা গরম হয়ে যায়। সে চিঠিটা টুকরো টুকরো করে ছিঁড়ে ডাস্টবিনে ফেলে দেয়। পুরান পাগলে ভাত পায় না, আবার নতুন পাগলের আমদানি, যত সব ফাউল বেটা। রাস্তার পাশে দাঁড়িয়ে রিকশার অপেক্ষা করছে কায়াশা। সে আজ তার কলেজে যাচ্ছে ভর্তি সম্পর্কিত কোনো কাজে, কিন্তু রাস্তায় এসে সে একটাও খালি রিকশা পাচ্ছে না। বিরক্ত নিয়ে কায়াশা হাঁটতে শুরু করে। কায়াশা হাঁটছে, তখনই একটা সাদা রঙের গাড়ি এসে তার পাশে দাঁড়ায়। হঠাৎ গাড়ি দাঁড়ানোতে ভয় পেয়ে কায়াশা দূরে সরে যায়। আরে কাইসা যে, কোথায় যাচ্ছ? আরে ইফাত ভাইয়া, তুমি? এই তো কলেজে যাচ্ছিলাম, একটু কাজ ছিল। এই তো, তাহলে আমি তোমাকে ড্রপ করে দিচ্ছি। আরে না না ভাইয়া, তোমার এত কষ্ট করতে হবে না, আমি চলে যেতে পারবো। আরে আসো তো, কিসের কষ্ট? তুমি আর ইতি আমার কাছে সমান। তো এসো, বসো। ইফাত গাড়ির দরজা খুলে দেয়। কায়াশাও আর কোনো কথা না বলে গাড়িতে বসে পড়ে। সন্ধ্যাবেলা বই পড়ছে কায়াশা, তখনই তার কাছে কারো ফোন আসে। কায়াশা ফোনটা তুলে দেখে ইতি ফোন করেছে। হ্যাঁ ইতি, বল। কায়ু, তুই প্লিজ তাড়াতাড়ি এই হসপিটালে চলে আয়। হঠাৎ হসপিটালে কেন? কায়ু, ইফাত ভাইয়ের খুব বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। কি বলছিস? কখন হয়েছে এসব? আমাকে তো সকালে ভাইয়া কলেজে ড্রপ করে দিল। আমি কিছু জানি না রে, ভাইয়া অনেক ব্লাড লস হয়ে গিয়েছে। তোর আর ভাইয়ার ব্লাড গ্রুপ তো একই, তাই না? প্লিজ তুই তাড়াতাড়ি হসপিটালে চলে আয় বোন, প্লিজ আমার ভাইটাকে বাঁচা। কান্না করতে করতে বলে ইতি। ইতি তুই প্লিজ শান্ত হ, আমি আসছি, এক্ষুনি আসছি। তুই চিন্তা করিস না, ভাইয়ের কিচ্ছু হবে না। কায়াশা পার্স আর মোবাইলটা নিয়ে তাড়াতাড়ি হসপিটালের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। অন্যদিকে আমি চাই অন্য কোনো ছেলের সাথে ঘোরাফেরা করার শাস্তি এটাই। ওকে তো দিলাম, কিন্তু এখনো তোমার শাস্তিটা বাকি আছে। টিভির স্ক্রিনের দিকে তাকিয়ে বলে কথাগুলো বলে ঈশান। স্ক্রিনে কায়াশার বাসার ড্রয়িং রুম, রান্নাঘর, ব্যালকনি সহ বেডরুমে ছাড়া প্রত্যেকটা জায়গার চিত্র শোভা পাচ্ছে ঈশানের সামনে টিভিটাতে। এদিকে হসপিটালে এসে রিসিপশন থেকে ইফাদের রুমটা জেনে নেয় কায়াশা। রুমের সামনে এসে কায়াশা দেখে চিন্তিত অবস্থায় দাঁড়িয়ে আছে ইতির বাবা মা আর ইতি। কায়াশাকে দেখে ইতি দৌড়ে তার কাছে আসে। কায়ু, এসেছিস তুই? ইফাত ভাই কেমন আছে এখন? মোটেই ভালো নেই রে, অনেক কাজ গেঁথে গিয়েছে ভাইয়ের শরীরে, অনেক রক্তক্ষরণ হয়েছে। তুই আমাকে নিয়ে চল, আমি রক্ত দেব। ইতি কায়াশাকে নিয়ে নার্সের কাছে যায়।
নার্স প্রথমে কায়াসার ব্লাড টেস্ট করায়। যখন দেখে তার সব কিছু ঠিক আছে, তখন নার্স কায়াসার থেকে রক্ত নিয়ে ইফাতকে দেয়। রক্ত দিয়ে কিছুক্ষণ আগেই বেরিয়ে এসেছে কায়াসা। এই প্রথম সে রক্ত দিয়েছে। কায়াসা এখন বসে আছে সেই ডাক্তারের কেবিনের সামনে, যার আন্ডারে ইফাদের ট্রিটমেন্ট চলছে। দরজায় লাগানো নেম প্লেটটাতে থাকান নামটা পড়ে কায়াসা। আদ্রিক আহসান। আদ্রিক নামটা দেখে কায়াসা চমকে ওঠে। আদ্রিক? এটা আবার ওই রাক্ষস আদ্রিকটা নয় তো? না না, উনি কেমন করে হবেন? দূর, আদ্রিক কি শুধু ওনার নাম আছে নাকি আরও কতজনের নাম আছে? হায়, মাথাটা এত কেন ঘুরছে? দেয়ালে মাথা লাগিয়ে চোখ বন্ধ করে রাখে কায়াসা। ইতি এতক্ষণ তার পাশেই ছিল। নার্স ডেকেছে, তাই সে নার্সের সাথে চলে গিয়েছে। এই নিন ম্যাডাম, এই ডাবের জলটা খেয়ে নিন। কায়াসা চোখ খুলে দেখে তার সামনে সাদা অ্যাপ্রন পরা, মুখে মাস্ক লাগানো আর গলায় স্টেথোস্কোপ ঝোলানো একটা লোক দাঁড়িয়ে আছে। দেখেই বোঝা যাচ্ছে এই লোকটা ডাক্তার। প্রথমে কায়াসা ভাবে ইনি ওকে কেন ডাবের জল দিচ্ছে, কিন্তু পরে ভাবে হয়তো এই হসপিটালে রক্ত দিলে তাদের সবাইকে দেয়া হয়। এটা ভেবে কায়াসা ডাবের জলটা নিয়ে নেয়। অনেকক্ষণ ধরে কায়াসার পিপাসা পেয়েছিল, তাই সে ডাবের জলটা খেয়ে নিজের পিপাসা মিটিয়ে নেয়। ডাক্তারটা কায়াসার পাশে বসে। ডাক্তারকে বসতে দেখে কায়াসা কিছুটা হেজিটেশন ফিল করে আর কিছুটা দূরে সরে যায়। তা হঠাৎ এখানে কি মনে করে মিস ইডিয়েট? ইডিয়েট? এটা কেন যেন শোনা শোনা মনে হচ্ছে। আরে, এটা তো আমাকে ওই রাক্ষসটা বলল। তার মানে উনি? আপনি কে বলুন তো? আপনি আপনার ওই কিডনি বিক্রি করা আদ্রিক নন তো? ডাক্তারটা মাস্ক খুলে ফেলে। ডাক্তারের মুখ দেখে কায়াসা থ। আরে, এটা তো সেই রাক্ষস আদ্রিক। কি মনে হয় এবার? আপনি আপনি ডাক্তার? রিয়েলি? কায়াসা বিশ্বাসই করতেই পারছে না যে আদ্রিক একজন ডাক্তার। আমার এই কেবিনের সামনে বসে আমাকে জিজ্ঞেস করছে আমি ডাক্তার কিনা। ওয়াও, সো নাইস। এটা আপনার কেবিন? সামনে থাকা কেবিনটাতে ইশারা করে প্রশ্ন করে কায়াসা। আমি তো এতদিন জানতাম এটা আমারই কেবিন। তার মানে আপনি ডাক্তার আদ্রিক আহসান? জি ম্যাডাম। ও মাই গড, আপনি ডাক্তার! এটা আমার কেন জানি না বিশ্বাস হচ্ছে না। আপনার মতো একজন অর্গান ব্যবসায়ী কি করে ডক্টর হতে পারে? হাউ? তোমার সাথে কথা বলা থেকে গাধের সাথে কথা বলে আমার মতে বেশি বেটার। তুমি বসে বসে চিন্তা করতে থাকো আমি কিভাবে ডাক্তার হলাম। আমার অনেক কাজ আছে। আর শোনো, বাড়িতে গিয়ে কিছুক্ষণ ঘুমাবে। প্রথমবার রক্ত দিয়েছ, একটু সাবধানে থাকবে। কথাগুলো বলে আদ্রিক চলে যায়, কিন্তু কায়াসার মাথায় এখনো এটাই চলছে, আদ্রিক কিভাবে ডাক্তার হতে পারে। হঠাৎ করে কায়াসার মাথায় আদ্রিকের বলা শেষ কথাগুলো আসে। কি? আমার সাথে কথা বলার থেকে গাধার সাথে কথা বলা বেটার? আমাকে গাধার সাথে তুলনা করছেন উনি? হাউ ডিয়ার হি! আমি গাধা হলে উনি কি? উনি তো রাক্ষস, অ্যানাকোন্ডার বাচ্চার ডাইনোসর। রাতে কায়াসার পাশে বসে তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে ঈশান। সে জানে কায়াসার ঘুম খুব গভীর, তাই তো সে নির্ভয়ে কায়াসার পাশে বসে আছে। ঈশান এক দৃষ্টিতে কায়াসার বাম হাতের দিকে তাকিয়ে আছে। তুমি খুব বড় হয়ে গেছো সুই, যে আজ কাউকে রক্ত দিলে, কিন্তু যাকে রক্ত দিলে তাকে তো আমিই মেরেছি। তাহলে আমার মারার তো কোনো লাভই হলো না। সুই, তোমার শাস্তির কথা কিন্তু আরো একটা শাস্তি পাওয়া যোগ হল। পরের দিন সকালে রক্ত দেওয়ার কিছুক্ষণ পরেই কায়াসা বাড়িতে চলে এসেছিল। সকালে ইতি ফোন করে জানিয়েছে ইফাদের নাকি জ্ঞান ফিরেছে, তাই বাড়িতে সব কাজ শেষ করে কায়াসা হসপিটালে চলে আসে। কেমন আছো ভাইয়া? আরে কাইসা, এসো বসো। আগে বলো, তোমার শরীর কেমন আছে? শুনলাম তুমি নাকি আমাকে রক্ত দিয়েছো। কোনো সমস্যা হচ্ছে না তো? আর তুমি পিচ্ছি মেয়ে, কেন আমাকে রক্ত দিতে গেলে বলো তো? ভাইয়া ভাইয়া শান্ত হ। আমি ঠিক আছি, আর আমার শরীরও ঠিক আছে। আমি মোটো পিচ্ছি না। 18 বছর আমার বয়স। বাহ বাহ, ছোট্ট কাইসা দেখি অনেক বড় হয়ে গিয়েছে। অনেক আগে। সেসব বাদ দাও, এখন এটা বলো, এসব কিভাবে কি? আমি তো জানি যে তুমি খুব সাবধানে গাড়ি চালাও, তাহলে কি করে এসব? জানি না রে, আমি তো সাবধানে চালাচ্ছিলাম,
কিন্তু কোথা থেকে হঠাৎ করে একটা ট্রাক এসে ধাক্কা দিয়ে দিল। বুঝতে পেরেছি। আচ্ছা, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। তুমি রেস্ট নাও, আমি আজ আসছি। ইতি, তুইও টেনশন নিস না, আর আঙ্কেল আন্টির খেয়াল রাখিস। হুম, সাবধানে যাস। লিফটের সামনে দাঁড়িয়ে লিফটের আসার অপেক্ষা করছে কায়াসা। অবশেষে অনেকটা সময় পর লিফট আসে। কায়াসা তাড়াতাড়ি লিফটে উঠে যায়, কিন্তু যখন লিফটের দরজা বন্ধ হতে যাবে তখন কেউ হাত দিয়ে দরজা বন্ধ হওয়া থেকে আটকিয়ে দেয়। এতে কায়াসা ব্যক্তিটার উপর প্রচুর বিরক্ত হয়। লিফটের দরজা খুলে গেলে ব্যক্তিটা তাড়াতাড়ি লিফটে ঢুকে পড়ে। কায়াসা নিজের পাশে দাঁড়ানো ব্যক্তিটাকে দেখে আরও বিরক্ত হয়, কারণ তার পাশে আদ্রিক দাঁড়িয়ে আছে। কায়াসা কিছু বলে না। আদ্রিকও আগ বাড়িয়ে কোনো কিছু বলে না কায়াসাকে। সে ফোন বের করে ফোনে কিছু করতে থাকে। লিফট এসে থামে গ্রাউন্ড ফ্লোরে। কায়াসা তাড়াতাড়ি লিফট থেকে বেরিয়ে সামনের দিকে হাঁটতে থাকে। এই যে মিস ইডিয়েট, কায়াসা জানে একটা আদ্রিক, তাই সে বিরক্ত নিয়ে পিছনে তাকায়। তারপর একটা নিঃশ্বাস নিয়ে গটগট করে আদ্রিকের সামনে এসে দাঁড়ায়। আই, কি মিস ইডিয়েট? হ্যাঁ, কিসের মিস ইডিয়েট? শুনুন, আমার একটা সুন্দর নাম আছে, নিশাত জাহান কায়েশা। নাম ধরে ডাকতে পারলে ডাকবেন, নয়তো ডাকবেন না। যেখানেই দেখি না কেন নিজের ইচ্ছে মতো নামে ডাকে। কেউ ডাকে ইডিয়েট, তো কেউ কায়াসা এতক্ষণে খেয়াল হয় সে কি বলে ফেলেছে। কিছু না, আপনাকে যেটা বলছি সেটা শুনুন। আমার নাম ধরে ডাকবেন, বুঝতে পেরেছেন? বাইরে পরিস্থিতি এখন ভালো না, তো সাবধানে থাকবে। আর কেউ অপরিচিতদের সাথে কেউ বেশি মিশবে না। কেউ কিছু দিলে অনেক ভেবেচিন্তে খাবে, বুঝতে পেরেছ? আমি জানি, বলতে হবে না। এই, আপনি না আমার অপরিচিত, তাহলে আপনার সাথে কথা বলছি কেন? আমি ছাড়া বুঝতে পেরেছ? আর আমার সাথে বেশি পাকনামি করলে না, কুকির সাথে তোমার ফ্রি ট্যুর হয়ে যাবে। গুড বাই। কথাগুলো বলে অ্যাটিটিউড নিয়ে আদ্রিক চলে যায়। এদিকে কায়াসা আদ্রিকের বলা কথাগুলোই ভাবছে। এখন প্রায় মধ্যরাত, চারিদিক নীরব শুনশান। সবাই আপন নিড়ে ফিরে গিয়ে বিশ্রাম নিচ্ছে। ঘন জঙ্গলের মাঝে দেখা যাচ্ছে একটা বাড়ি। তার মধ্যে থেকে হালকা হালকা আলো বেরিয়ে আসছে। বাড়িটার একটা ঘরে চিৎকার করছে দুজন ছেলে। দুজনেরই হাত পা বাঁধা। তারা গলা ফাটিয়ে চিৎকার করছে, তবে তাদের চিৎকারে কারো কিছু যায় আসছে না। ছেলে দুটো নিজেদের মধ্যে কথা বলে বোঝার চেষ্টা করছে তাদের এখানে কেন নিয়ে আসা হয়েছে। তখন দরজা খুলে ঘরটাতে প্রবেশ করে কেউ। এই কেউটা আর কেউ নয়, বরং ঈশান। উপর থেকে নিচ পর্যন্ত কালো কাপড়ে আবৃত সে। মাথায় ক্যাপ, যেটা দিয়ে সে নিজের চেহারা ঢেকে রেখেছে। ঈশান এসে ছেলে দুটোর সামনে বসে। এই কে রে তুই? তুই জানিস আমরা কারা? ভালোই ভালোই ছেড়ে দে আমাদের, নয়তো তোর লাশও খুঁজে পাওয়া যাবে না। লাশ তো তোদের খুঁজে পাওয়া যাবে না। কথাটা বলে উঠে দাঁড়ায় ঈশান। তা আস্তে আস্তে হেঁটে সাইডে রাখা টেবিলটার কাছে যায়। তারপর একটা বক্স খুলে তার থেকে একটা প্লাস বের করে আনে। তোর অনেক মেয়ের সম্মানে ছিনেমিনে খেলেছিস, অনেক মেয়ের দিকে বাজে দৃষ্টিতে তাকিয়েছিস, অনেক মেয়েকে নিজের নোংরা হাতে স্পর্শ করেছিস, আর অনেক খারাপ কাজ করেছিস তোরা। কিন্তু দুঃখ, আইন তোদের প্রমাণের অভাবে শাস্তি দিতে পারেনি, তাই তোরা এতদিনে বেঁচে আছিস। কিন্তু আমি এত সব কিছু করবো না। আমার না লাগবে কোনো প্রমাণ, না প্রয়োজন কোনো সাক্ষীর। আমি তোদের আমার স্টাইলে শাস্তি দেব। কথাগুলো বলতে বলতে ঈশান ছেলেগুলো সামনে এসে দাঁড়ায়। তোরা আমার নজরে না পড়লে হয়তো আরও কিছুদিন বেঁচে থাকতে, কিন্তু তোরা আমার জানার দিকে চোখ দিয়ে অনেক বড় ভুল করেছিস। তাই তো তোরা আমার নজরে পড়লে, আর আমার নজরে যারা পড়ে তাদের আমি এত সহজে ছাড়ি না। কি করবি আমাদের? কিছু করতে পারবি না তুই আমাদের। রিয়েলি? তোরা হয়তো ভুলে গিয়েছিস, কিছুদিন আগে তোদের 3 বন্ধুর বিভৎস লাশ পাওয়া গিয়েছিল। জানিস ওদের কে মেরেছে? তাহলে শোন, ওদের এত সুন্দর করে আমি মেরেছি। এবার তোদের পালা। অনেকদিন বেছে নিয়েছিস তোরা, এবার তোদের কষ্ট পাওয়ার পালা। ঈশান প্লাসটা নিয়ে একটা ছেলেদের সামনে দাঁড়ায়। তুই তোর এই হাত দিয়ে আমার জানকে ধরেছিল না? এটা বলে একটা ভয়ঙ্কর হাসি দেয় ঈশান। তার হাসি শুনে ছেলে দুটোর গায়ে কাঁটা দিয়ে ওঠে। ঈশান প্লাসটা আস্তে আস্তে ছেলেটার হাতের কাছে আনে। এখন আমি তোর সব নখ তুলে ফেলবো। এটা বলে ঈশান প্লাস দিয়ে ছেলেটা একটা নখ তুলে ফেলে। ব্যথায় ছেলেটা চিৎকার দিয়ে ওঠে।
ছেলেটার চিৎকার শুনে ঈশান আরো আনন্দ পায়। সে হাসতে হাসতে ছেলেটার বাম হাতের সবগুলো নখ তুলে ফেলে। রক্তে ছেলেটার হাতটা পুরো ভিজে গিয়েছে। তার হাত থেকে টপ টপ করে রক্ত নিচেও গড়িয়ে এসে পড়েছে। ছেলেটার এই অবস্থা দেখে অন্য ছেলেটাও ভয় পেয়ে যায়। কি খুব কষ্ট হচ্ছে বুঝি? এরকমই কষ্ট সেসব মেয়েদেরও হয় যখন তোরা তাদের ধর্ষণ করিস, তাদের বাজে কথা বলিস, হ্যারাস করিস। না না, এরকম কষ্ট না, এর থেকেও হাজার গুণ বেশি কষ্ট।